প্রদীপ আর্টস ক্লাসে সবাইকে স্বাগত। অর্থাৎ দশম শ্রেণীর যে একমাত্র নাটক সিরাজউদ্দৌলা, সেই নাটকের বিষয়বস্তু আলোচনা এবং তার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যেগুলি তোমাদের 2027 সালের মাধ্যমিকের জন্য খুবই প্রয়োজনীয়। তাহলে প্রথমেই আমরা আলোচনা করি সিরাজউদ্দৌলা নাটকের বিষয়বস্তু। চলো তাহলে দেখে নিই কী বলেছে নাটকের বিষয়বস্তু। নাটকের শুরুতেই, অর্থাৎ নাট্যাংশ বা নাটক যাই বলো, নাট্যাংশের শুরুতে দেখা যায় মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলার সভাকক্ষের দৃশ্য। নাটকের প্রথমেই আমরা দেখি সিরাজ তার দরবারের সদস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে বিশ্বাসঘাতকতার অভিযোগে বহিষ্কৃত করেছেন। আলীনগরের সন্ধির শর্ত রক্ষা না করে ওয়াটসের প্ররোচনায় অ্যাডমিরাল ওয়াটসন যে কলকাতায় সৈন্য সমাবেশের উদ্যোগ নিচ্ছেন তা ওয়াটসনের পাঠানো চিঠিতে জানতে পারেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। ফলে ওয়াটসকে বিতাড়িত হতে হয়। বাংলার ফরাসি বণিকদের পক্ষ থেকে মসিয়েলা সবাই উপস্থিত হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নবাবের সাহায্য চাইতে। তাদের অভিযোগ, নবাবের বিনা সম্মতিতেই তার শাসনাধীন এলাকা চন্দননগরে ইংরেজরা ফরাসিদের হটিয়ে দিয়েছে এবং সমস্ত ফরাসি কুঠি যেন ইংরেজদের ছেড়ে দেওয়া হয়, এই দাবিও তারা জানিয়েছে। কিন্তু নবাব জানান, বিষয় সম্পর্কে তিনি অবগত হলেও এক্ষেত্রে কোনো সাহায্য তিনি করতে পারবেন না, কারণ সদ্য কলকাতা জয়ের যুদ্ধে ও শওকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিয়ার যুদ্ধে তার বহু অর্থক্ষয়, লোকক্ষয় এবং শক্তিক্ষয় হয়েছে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে কোনো যুদ্ধে লিপ্ত হওয়া তার পক্ষে অসম্ভব। একথা শুনে মসিয়েলা তাকে বলেন, অর্থাৎ নবাবকে বলেন, নবাব যদি ফরাসিদের সাহায্য করতে না পারেন তাহলে নবাবের এই অক্ষমতার ফলে ফরাসিদের এই বাংলা ত্যাগ করতে হবে এবং বাংলার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না মসিয়েলার কথা অনুযায়ী। এরপর মসিয়েলা রাজসভা ত্যাগ করেন। ইতিমধ্যে ওয়াটসকে বহিষ্কার করা নিয়ে সভায় শোরগোল পড়ে যায়। সেই সময় সিরাজের তীব্র সমালোচনা শুরু হয়, অর্থাৎ তার দরবারে উপস্থিত সভাসদদের মধ্যেই তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এই সমালোচনার যারা করছিল তাদের মধ্যে ছিল রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, মির্জাফর প্রমুখ। এই সময় সিরাজের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন একমাত্র মোহনলাল ও মীর মদন। ইতিমধ্যে সিরাজ মির্জাফরকে লেখা ওয়াটসনের একটি চিঠিও প্রমাণ হিসাবে দাখিল করেন। স্বাভাবিকভাবেই সবাই অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি হয় এবং সিরাজ যাদের উপর দোষারোপ করেন তারা সভা ছেড়ে চলে যেতে উদ্যোগী হন বা উদ্যত হন। তখন সিরাজ আন্তরিকভাবে সকলের কাছে তাদের সহায়তা প্রার্থনা করেন এবং দেশের স্বাধীনতার জন্য মরণপণ নিজেদের উৎসর্গ করতে বলেন। এরপরেই দেখা যায় সকলেই শপথ করেন যে তারা দেশের স্বার্থে প্রাণ বলি দিতেও রাজি। সকলেই সভাস্থল ত্যাগ করার পর একা সিরাজ এবং গোলাম হোসেন পড়ে থাকেন, অর্থাৎ উপস্থিত থাকেন মাত্র গোলাম হোসেন ও সিরাজউদ্দৌলা। এই সময়ে সেখানে প্রবেশ করেন সিরাজের মাসি, অর্থাৎ ঘসেটি বেগম। ঘসেটি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় সিরাজ তার মতিঝিলে আবাসস্থল থেকে তাকে সরিয়ে নিজের প্রাসাদে নিয়ে এসে নজরবন্দি করে রাখেন। তার পালিত পুত্র, অর্থাৎ ঘসেটি বেগমের পালিত পুত্র, এক কথায় এটা তার বোনের ছেলে, শওকত জংকে স্বাভাবিকভাবেই নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার অপরাধে হত্যা করা হয়। ঘসেটি ছিলেন সিরাজ বিরোধী এবং তাই তিনি যত শীঘ্র সম্ভব সিরাজের পতন সবসময় কামনা করতেন। সিরাজকে হত্যা করে নিজের প্রতিহিংসা মেটানোই তার জীবনের একমাত্র এবং অভীষ্ট লক্ষ্য বলতে পারো হয়ে ওঠে। ফলে সিরাজের দুঃসময়ে তিনি খুশি হয়ে ওঠেন। সিরাজের
এই অবস্থায় তাকে যখন মৃত্যুর অভিশাপ দিতে বসেছেন তখন ছুটে আসেন লুৎফা অর্থাৎ সিরাজের বেগম। তার মানে সিরাজকে যখন তিনি অভিশাপে বিদ্ধ করছেন বিভিন্ন রকম, তখন তা শুনে সিরাজের বেগম অর্থাৎ লুৎফা তার দরবারে ছুটে আসেন। ঘসেটি বেগমকে কোনো মতে এই কাজ থেকে বিরত করেন, কিন্তু সিরাজের সঙ্গে ঘসেটির উত্তপ্ত কথাবার্তা চলতেই থাকে। লুৎফার অনুরোধে সিরাজ শেষ পর্যন্ত ঘসেটিকে অন্দরমহলে ফিরে যাওয়ার অনুমতি দিলেও ঘসেটির অভিশাপ আর আগামী পলাশির যুদ্ধের পরিণতি ভেবে সিরাজের হাহাকার এর মধ্যে দিয়েই নাটকটির পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ তাহলে এই নাটক বা নাট্যাংশে দেখা যাচ্ছে যে মাত্র 15 মাসের রাজত্বে সিরাজের বিরুদ্ধে কী কী চক্রান্ত, কে চক্রান্তে জড়িত ছিল এবং সিরাজ সেই চক্রান্ত বুঝেও তার যে দুর্বলতা, তার যে সহ্য ক্ষমতা, তার ফলে তার পরিণতি কি হতে পারে সেটা সিরাজ উপলব্ধি করতে পেরেছেন এবং সিরাজ তার ভবিষ্যৎ যেন খানিকটা দেখতে পেয়েছে এবং এর মধ্য দিয়েই নাটকটার কিন্তু পরিসমাপ্তি ঘটেছে। এবার চলো তোমাদের দেখে নেওয়া যাক 2027 সালের মাধ্যমিকের জন্য তোমরা এখন থেকেই কোন কোন প্রশ্নগুলো রেডি করে রাখবে। এই যে প্রশ্নগুলো আজকে দিচ্ছি, এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি রেডি করে রাখো, তোমাদের কিন্তু ওই সাজেশানের উপর শুধু নির্ভর করতে হবে না। তবে বলে রাখি, টেস্ট এবং মাধ্যমিকের আগে অবশ্যই আমি কিন্তু সাজেশান দিয়ে দেবো। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি আছে। তোমাদের প্রথম যে প্রশ্নটি আছে, তোমরা কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? 2 নম্বর প্রশ্ন, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, কার কথা বলা হয়েছে, কেন তার কথা চিরদিন মনে থাকবে? প্রশ্নের মার্কগুলো অর্থাৎ প্রশ্নের যে নম্বরগুলো দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে নির্দেশ দিয়েছেন, এইরূপ উক্তির বা এই নির্দেশের কারণ কি? 4 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল? 5 নম্বর প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং এই অক্ষমতা প্রকাশ করেছেন? 6 নম্বর প্রশ্ন, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? সহিষ্ণুতা কাদের স্পর্ধা কিভাবে বাড়িয়ে দিয়েছিল? 7 নম্বর প্রশ্ন, আমরা নবাবের নিমক বৃথায় খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত, বক্তাকে তাদের এ কথা বলার তাৎপর্য কী? 8 নম্বর প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, এরূপ উক্তির কারণ কি? 9 নম্বর প্রশ্ন, আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা প্রার্থনা করেছেন, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছিলেন? 10 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? 11 নম্বর প্রশ্ন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলাববাগ এই বাংলা, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার দেশপ্রেমের পরিচয় আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, আমার রাজ্য নাই তাই আমার রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, এই উক্তির মধ্য দিয়ে বক্তার মানসিকতা বা চারিত্রিক বৈশিষ্ট্য পরিস্ফুট করো। 13 নম্বর প্রশ্ন, পলাশী রাক্ষসী পলাশী, উক্তির মধ্য দিয়ে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা এ কথা বলার কারণ বুঝিয়ে দাও। 14 নম্বর এবং শেষ প্রশ্ন, সিরাজদৌল্লা নাটকের অবলম্বনে সিরাজদৌল্লা চরিত্রটির বিশ্লেষণ করো। এই মোট 14টি প্রশ্ন তোমরা করে রাখো এখন থেকেই, তাহলে তোমাদের সেকেন্ড সামেটিভ এবং টেস্ট ফাইনাল এজন্য তোমাদের কিন্তু কোনো চিন্তা করতে হবে না। তোমাদের যদি চ্যানেলটি মনে হয় উপকারী আছে, প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক তোমাদের নিয়ে আলোচনা করা হবে 10ম শ্রেণীর এবং বিভিন্ন ক্লাসের এই চ্যানেলে আলোচনা করা হবে।
তোমরা অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।